বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি। এখন পর্যন্ত 120 আসনে বিজয়ী ধানের শীষ, 38টিতে 11 দলীয় জোট। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের আশা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। দেশের মানুষের যে কোনো রায় মেনে নেয়ার ঘোষণা জামায়াত আমিরের। এবং কোনো পাতানো নির্বাচন হয়নি, কেন্দ্র দখলের ইতিহাস ভুলিয়ে দেওয়ার দাবি সিইসির। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছে বিএনপি। এখন পর্যন্ত 120টি আসনে এগিয়ে আছে বিএনপি এবং 38টি আসনে এগিয়ে আছে 11 দলীয় যে ঐক্য, সেই ঐক্য। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। আসছে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ফল। এর মধ্যে ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং একই সাথে ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ উল্লাস এবং মিছিল হচ্ছে। এখনও বিভিন্ন আসনে ভোট গণনা চলছে, সেখানে ভিড় করছেন বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। কলেজ রয়েছে, সেই মহিলা কলেজের মোট 3টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, আর আরো 2টি কেন্দ্র রয়েছে। এই দুটি যে উৎসব মিছিল করছে বিএনপি। ভোট গণনার পাশাপাশি চলছে জাতীয় নির্বাচনের ফল ঘোষণা। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা। আমরা এই মুহূর্তে যেতে চাই নির্বাচন কমিশন কার্যালয়। সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। তার কাছ থেকে জানবো নির্বাচন কমিশনের এই মুহূর্তের কার্যক্রম এবং সেখানে কি ধরনের ফল ঘোষণার কাজ চলছে। যেরকম ঠিক একইভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু যে নির্বাচন কমিশন সচিবালয়ে এখানে আনুষ্ঠানিক যে ফলাফলটি সেটি আসলে আমরা যদি জানাতে চাই বিভিন্ন সূত্র থেকে আমরা অনানুষ্ঠানিকভাবে যে তথ্য পাচ্ছি সে অনুযায়ী 159টি সংসদীয় আসনের ফলাফল আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে এসেছে বা বিভিন্ন জেলাগুলো থেকে আমাদের যে সহকর্মীরা রয়েছে তারা যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী এখন পর্যন্ত 159টি আসনের ফলাফল পাওয়া গেছে। সেখানে 120টি আসনে বিএনপি প্রার্থীরা বা বিএনপির মনোনীতরা বিজয়ী হয়েছেন এবং 38টি আসনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর অন্যদিকে একটি আসনে আসলে অন্য তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু চুপ থাকো, 2 মিনিট মন দিয়ে আমার কথা শোনো। চক্রান্ত শেষ হয়ে যায় নাই। আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করছে এবং করবে। যদি তেমন কিছু হয় ইনশাআল্লাহ আমরা 2-1 দিন দেখবো, শান্ত থাকবো। যদি তারপরও বাড়াবাড়ি করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বেগম খালেদার দল, তারেক রহমানের দল, এই দেশের জনগণের দল ঘরে বসে থাকবে না। সুতরাং তোমরা চূড়ান্ত, যদি আল্লাহ তাআলা আমাদের তকদিরে লেগে থাকে, চূড়ান্ত আনন্দ আমরা করবো, কিন্তু সরকার ঘোষণাটা সরকারিভাবে আসুক। তোমাদের সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই বসতে পারো, বাসা যেতে পারো, আমার কোনো অসুবিধা নাই। আমার একটু কাজ আছে, কাজকর্ম করতে। আমি আজকে দুপুরে খাই নাই, নামাজও পড়ি নাই। আমাকে কিছু দোয়া পরিকল্পনা সেটাও করা হয় নাই। আমার একটু সময় দাও, তোমরা এখানে বসতে পারো, অপেক্ষা করতে পারো মানে সরকারি ঘোষণার জন্য। সবাইকে ধন্যবাদ।
আমরা এখানে সরাসরি ব্রিফিংয়ে ছিলাম। বিএনপির পক্ষে যিনি রয়েছেন তিনি মির্জা আব্বাস, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বাসভবন রয়েছে, ঠিক বাসভবনের সামনে আমরা দেখছি যে এখানের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আনন্দে ফেটে আমি বিএনপি চেয়ারম্যানের অফিসের সামনে রয়েছে, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ভিতরে রয়েছেন এবং তিনি নির্বাচনী পরিচালনা যে বিশেষ করে যে কার্যক্রম, সেই পরিচালনা কার্যক্রমের সঙ্গে তিনি রয়েছেন এবং বিভিন্ন যে আসনে তারা যে খবর পাচ্ছেন, তথ্য পাচ্ছেন, সেগুলো নিয়ে তারা বিশ্লেষণ করছেন এবং কতটি আসন তারা জিতেছেন বা জয়লাভ করতে যাচ্ছেন এবং তারা কীভাবে সরকার গঠন করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা কিন্তু ভিতরে করছেন। ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে একটি যে কথা শুনতে পাচ্ছিলাম সেটি হচ্ছে যে ভেতর থেকে ইতিমধ্যে আনঅফিসিয়ালি, অনানুষ্ঠানিকভাবে তারা বলছেন যে সরকার গঠন করার মতন আসন তারা পেয়েছেন এবং তারা সেসব বিষয় নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ তারা কীভাবে এই বিষয়গুলিকে দেখছেন। আমরা দেখেছি, আমরা একটু দেখার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব যারা এখানে আছেন। আমরা দেখার চেষ্টা করব, এখানে বেশ কিছু নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে রয়েছেন। বিএনপির যুবদল, ছাত্রদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি তারা রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব। সরাসরি সম্প্রচারে রয়েছে আব্দুল মোনায়েম মুন্না, যিনি যুবদলের সভাপতি। আমাদের আজকের আপনাদের এখনকার পর্যন্ত কি পরিমাণ আপনারা আসনে জয়লাভ করেছেন এবং আপনাদের প্রত্যাশা কি? আসলে বিএনপি চেয়ারম্যান যেমন বলেছিলেন আজকে সকালবেলা যে তিনি যে জয়ের বিষয়ে আশাবাদী এবং সরকার গঠন করতে পারবেন তারা, বিশেষ করে বেশ কিছু আসন নিয়ে, সে বিষয়ে আপনাকে জানতে চাচ্ছিলাম। আমার জানা মতো এখন পর্যন্ত আমরা 218 উপরে আমাদের আসন আমরা নিশ্চিত করতে পেরেছি। আসলে বাংলাদেশের মানুষ, আমি কিন্তু আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশকে গড়ার যে পরিকল্পনা উনি নিয়েছেন, মানুষের কাছে যে পরিকল্পনা উনি দিয়েছেন, মানুষ কিন্তু সাদরে গ্রহণ করেছে। এবং দেখেন, বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন এবং এই যে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন, প্রত্যেকটি ঘটনার সাথেই কিন্তু বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং বাংলাদেশের মানুষ বিএনপি, জিয়া পরিবারের উপর, সর্বোপরি জনাব তারেক রহমানের উপর আস্থা রেখেছে এবং এটা আস্থার প্রতিফলন। মানুষকে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আমি ধন্যবাদ জানাই এবং অবশ্যই আমি অভিনন্দন জানাই প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে, ওনার সুচিন্তিত পদক্ষেপ এবং ওনার যেই রাজনৈতিক ক্যারিসমাটিক লিডারশিপ, এই লিডারশিপ সাধারণ মানুষ গ্রহণ করেছে। ওনাকে আমি আপনাদের মাধ্যমে যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। জনাব আব্দুল মোনায়েম মুন্না, আপনি আমাদেরকে বলবেন যে আপনি বলছেন 218টি আসন নিশ্চিত করেছেন, আপনারা কোত্থেকে কোন তথ্য সূত্রে আসলে 218টি আসন নিশ্চিত করেছেন? নির্বাচন কমিশন থেকে এমন কোনো তথ্য জানানো হয়েছে কিনা, নাকি তারা আপনাকে অনুমান নির্ভর বলছেন? প্রাথমিকভাবে আমাদের নিজস্ব সোর্স এবং আমরা আমাদের যে এই পর্যন্ত আমরা আমাদের তো বিভিন্ন সোর্সে আমরা খবর নিচ্ছি এবং এই আমাদের প্রাপ্ত খবরের ভিত্তিতেই আমি এটা আপনাদেরকে বলেছি। ইনশাল্লাহ রেজাল্ট তো এর থেকে আরও বেশি বাংলাদেশের মানুষ আমাদেরকে দিয়েছে, যেটা হলো ভালোবাসা দিয়েছে, বিশ্বাস এবং এই দলের উপর যেই আস্থা রেখেছে, এটাই সবচাইতে বড় পাওয়া আমাদের। ধন্যবাদ আপনাকে। যে আপনি বলছিলেন যে আসলে বিএনপি সূত্র, আপনাদের সূত্র থেকে বলছেন 218 আসনে আপনারা ইতিমধ্যে জয়লাভ করেছেন, নিশ্চিত করতে পেরেছেন। আমরা যাব ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের কাছে। নাসির, আপনাকে বলবেন যে যদি আপনারা জিতে থাকেন বা এই আসনগুলি আপনারা শুনতে পাচ্ছেন যে আপনারা পেয়েছেন এতগুলি আসন, তারপরেও আপনারা এগিয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিসংখ্যান, আমাদের তথ্য অনুযায়ী, সেক্ষেত্রে আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের এই ছাত্র সংগঠনে আপনি প্রতিনিধিত্ব করছেন, আপনাদের কাছে এতদিনের যে আন্দোলন আপনারা করে এসেছিলেন এবং আন্দোলনের পরে এই বিজয়ের দিকে আপনারা যাচ্ছেন, সেই বিষয়ে আপনি যদি বলবেন, আপনার মতামত বলবেন। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে গত 17 বছর ধরে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে আমরা একটা অবৈধ নির্বাচন দেখেছি। কিন্তু আজকে যে নির্বাচন হয়েছে সেটি এখনো পর্যন্ত এই যাবৎকালে সবথেকে ভালো নির্বাচন বলে গণমাধ্যমগুলো বিভিন্ন তথ্যসূত্রে বলছে।
এবং দেশের মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে গ্রহণ করেছে। আমি মনে করি এটি এক ধরনের প্রাথমিক বিজয় যারা গণতান্ত্রিকামী মানুষ, যারা আন্দোলন সংগ্রাম করেছে। এর বাইরে এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে এবং সরকার গঠনের জন্য যে পর্যাপ্ত আসন সেটি নিশ্চিত করে আমরা দেখছি যে 200-রও বেশি আসন পাচ্ছে। এটি আমরা গণমাধ্যমের সূত্রে যেটি জানতে পারছি, এখনো আসলে নিশ্চিত না। তারপরে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত ভালোভাবে সরকার গঠন করবে, এটি একটা বিষয়। আরেকটি হচ্ছে আমরা মনে করি যে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটি আমরা যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন, তিনি এই বিজয়টি আসলে দেখে যেতে পারেননি। আমরা মনে করি ওনাকে আসলে আমরা স্মরণ করছি। একই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, আমরা মনে করি যে তাদেরকে আসলে আমাদের আজকের এই দিনে আমরা তাদেরকে সব থেকে বেশি স্মরণ করছি। বিশেষ করে আপনি জানেন যে এই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মী যারা গুম হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। সুতরাং আমরা মনে করি আরও দিন যত বেলা গড়াবে, রাত হলে আমরা আরও নিশ্চিত হতে পারবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতগুলো আসন আসলে নিশ্চিত করবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা এটুকু নিশ্চিত যে ইনশাল্লাহ বিএনপি অত্যন্ত ভালোভাবে সরকার গঠন করছেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ তিনি দেশের পক্ষে শপথ গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ। আমি মুন্না ভাইয়ের কাছে আবার যাবো। আব্দুল মুন্না, আপনি আমাকে বলবেন যে আসলে যে আপনারা যদি জয়লাভ করেন, আপনাদের প্রত্যাশা যে আপনারা জয়লাভ করতে যাচ্ছেন এবং বেশ ভালো আসন নিয়ে যাচ্ছেন, এটা আপনাদের প্রত্যাশা এবং আপনাদের সূত্র বলছে। যদি আপনারা জয়লাভ করেন এবং যারা পরাজিত হবে তাদের বিষয়ে আপনাদের কী বার্তা থাকবে এবং তাদেরকে নিয়ে আসলে দেশ গঠনের ক্ষেত্রে আপনারা কোনো ভূমিকা রাখবেন কিনা? কেননা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারাও কিন্তু, যারা বিরোধী দলে আছে বা বিরোধী দলে যাচ্ছেন, তারাও কিন্তু আন্দোলন করেছিলেন। আপনাকে কিন্তু আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পজিটিভ দৃষ্টিভঙ্গি, আমরা তো সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাই এবং আমরা সকলকে নিয়েই ঐক্যবদ্ধ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ করতে চাই। এবং অবশ্যই আমি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ সব কিছুর মালিক, উনি উত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের ধন্যবাদ। শুনছিলেন যুবদলের সভাপতি এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক যিনি কথা বলছিলেন এবং তারা আশাবাদী বেশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদে যাচ্ছেন, সংসদে তারা যাবেন এবং নির্বাচিত হবেন সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছিলেন এবং তাদের সূত্র বলছিল তারা হয়তো এগিয়ে আছেন। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রামে যাব, যেখানে নির্বাচনের ফলাফল এবং সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সহকর্মী পার্থ, যিনি চট্টগ্রামে রয়েছেন। চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর কিন্তু ফলাফল ঘোষণা কিন্তু স্থগিত থাকবে, সেই বিষয়টি কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং সেই বিষয়টি কিন্তু আমরা জেনেছি। এবং চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু আমরা বেসরকারিভাবে ফলাফল না পেলেও কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি কারা কারা জয়ী হয়েছেন, সেই বিষয়টি আমরা একটু জানাতে চাই। চট্টগ্রাম 1 মিরসরাইয়ের বিএনপির নুরুল আমিন ধানের শীষের প্রার্থী, তিনি জয়ী হয়েছেন বলে সেটি আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এছাড়া চট্টগ্রাম 2 ফটিকছড়ি বিএনপির সরোয়ার আলমগীর ধানের শীষের প্রার্থী, তিনি জয়ী হয়েছেন, সেই বিষয়টি আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। চট্টগ্রাম 3 সন্দ্বীপের বিএনপির মোস্তফা কামাল পাশা ধানের শীষের প্রার্থী, তিনি জয়ী হয়েছেন বলেও কিন্তু সেটি আমরা জানতে পেরেছি। এবং চট্টগ্রাম 5-এর হাটাজারি ও নগরীর যে একাংশ রয়েছে এর মধ্যে বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষের প্রার্থী জয়ী হয়েছেন, সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং চট্টগ্রাম 6 রাউজান আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 বলখালী ও নগরীর একাংশ বিএনপির এরশাদুল্লাহ ধানের শীষের প্রার্থী এবং চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকুলিয়া আসনের বিএনপির আবু সুফিয়ান ধানের শীষের প্রার্থী জয়ী হয়েছেন, সেটি আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এবং চট্টগ্রাম 10 ডবলমুরিং হালিশহর ও খুলশীর বিএনপির সাইদাল নোমান ধানের শীষের প্রার্থী জয়ী হয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেই চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা একটি গুরুত্বপূর্ণ আসন, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু সেখান থেকে লড়ছিলেন এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু আসলে স্থানীয় সূত্র অনুসারে জানতে পেরেছি তিনি জয়ী হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় আসলে আমরা এখন আছি চট্টগ্রামের
জেলা স্টেডিয়ামের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আসলে সন্ধ্যার পর থেকে এখানে কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং চট্টগ্রাম নগরীর সহ জেলার প্রায় 16টি আসন রয়েছে চট্টগ্রামের, এবং আমরা যেখানে আছে এখান থেকে 5টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয় থেকেও কিন্তু আরও 11টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কিন্তু আসলে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একে একে আসতে শুরু করেছেন, এবং আমরা যতটুকু স্থানীয় সূত্রে জানতে পেরেছি জামাতের 2 জন প্রার্থীও কিন্তু আসলে জয়ী হয়েছেন চট্টগ্রাম 16টি আসনের মধ্যে। এর মধ্যে চট্টগ্রাম 15 সাতকানিয়ার একাংশ লোহাগড়া জামাত ইসলামের শাহজাহান চৌধুরী কিন্তু জয়ী হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং চট্টগ্রাম 16 বাঁশখালী জামাত ইসলামের মোহাম্মদ জহিরুল ইসলাম দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে তিনিও জয়ী হয়েছেন, এমনটি কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। কিন্তু বেসরকারিভাবে আমাদেরকে যে ফলাফল ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত সেই ফলাফলগুলো আমরা একটু জানিয়ে দিতে চাই। চট্টগ্রাম 9 আসনের 76টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 9 আসনে বিএনপির প্রার্থী ছিলেন আসলে আবু সুফিয়ান, তিনি 66,417 ভোট পেয়েছেন, এমনটি আমাদেরকে বেসরকারিভাবে কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজার, সেখানে আছেন আমাদের সহকর্মী রুবেল। চারটি সংসদীয় আসনে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিশেষ করে কক্সবাজার 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি প্রায় 95,000-এর অধিক ভোটের ব্যবধানে বিএনপির জামাতের যিনি দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী ছিলেন আব্দুল আল ফারুক, তাকে পরাজিত করেছেন। তবে বিজয়ীর পরপরই কিন্তু আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। তবে সেটি বন্ধ করে দিয়ে সালাউদ্দিন আহমেদ প্রথম তার জয়ের পর যে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন সেটিতে বলেছেন বাংলাদেশের জনগণ বিএনপির কাছে নিরাপদ মনে করে তাই বিএনপিকে জয়ী করেছেন সেটি মন্তব্য করেছেন, এবং তিনি এই এলাকার বা এই অঞ্চলের জন্য পুরো বাংলাদেশের জন্য তিনি যে তারা প্রত্যাশা করেছিলেন জনগণ সেটি পূরণে তারা সচেষ্ট হবেন বলে এবং তারা এই প্রত্যাশাগুলো পূরণ করবেন বলে জানিয়েছেন। শুধু কক্সবাজার 1 আসনে, কক্সবাজার 2 আসনে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, তিনিও কিন্তু বেশ ভোটের ব্যবধানে জামাতের যিনি হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছিল জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদকে পরাজিত করেছেন। সেক্ষেত্রে আলমগীর ফরিদও কিন্তু সাবেক কয়েকবারের সংসদ সদস্য ছিলেন, তিনি এবার বিজয়ী হয়েছেন এবং সেখানেও কিন্তু আনন্দ উল্লাস করছে দলীয় নেতাকর্মীরা। আর পাশাপাশি কক্সবাজার 3 আসনের পর্যটন নগরী হওয়াতে এখানকার মানুষজন যেহেতু কোনো ধরনের যাতে আনন্দ উল্লাসে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য কিন্তু আনন্দ উল্লাস করতে দেয়নি। তবে নিজস্ব যিনি লুৎফর রহমান কাজল, বিএনপির যে দলীয় যিনি প্রার্থী ছিলেন লুৎফর রহমান কাজল, তিনি তার বাসভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেছে, নেচে গেয়ে তাকে বরণ করে নিয়েছে। তবে তিনিও প্রথম প্রতিক্রিয়া যেটি বলছেন যাতে কোনো ধরনের হৈ হুল্লোড় না হয় সেজন্য তিনি নেতাকর্মীদের বলে দিয়েছেন। অপরপক্ষে কক্সবাজারের 4 আসন সেটিও জামাতের প্রার্থী যিনি জেলা জামাতের আমির আনোয়ারি সাহেবকে হারিয়ে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সাবেক 5বারের এখন পর্যন্ত 5বারের এমপি তিনি শাহজাহান চৌধুরীও কিন্তু নির্বাচিত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের সেই হিসাবে ফলাফলগুলো আসলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু লক্ষ্য করছি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে কক্সবাজারের যে রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান তিনি ফলাফল ঘোষণা করেছেন বেশ কয়েকবার। এখন আবার যে আপডেট সেটি আমাদেরকে জানিয়েছে রাত 1টার দিকে করবে। এখন পর্যন্ত যদি আমরা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল যে ঘোষণা দিয়েছে সেখানে আসলে রাত 1টার পর আরও আসলে আপডেট পাবো। এখন পর্যন্ত বেশ কিছু আসলে যে পরিসংখ্যান জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে সেটি এখনো আরও সময় লাগবে সেটি জানিয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তীর কাছে। ব্রাহ্মণবাড়িয়ার 805টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
ফলাফল আসতে শুরু করেছে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় যে 6টি নির্বাচনী আসন আছে সবগুলোরই ফলাফল প্রায় চলে এসেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান বিপুল ভোট ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, যদিও চূড়ান্তভাবে এই ফলাফল ঘোষণা করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তিনি বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান তিনিও বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মান্নান তিনিও বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি জোট প্রার্থী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তিনিও নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনগুলো আছে প্রত্যেকটি আসনে কিন্তু যে কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেছে। বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে, যদিও জেলা প্রশাসন অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। ধাপে ধাপে বিভিন্ন ফলাফল আসছে বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন কেন্দ্র থেকে। সেই ফলাফলগুলো কিন্তু ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শারমিন জাহান তিনি কিন্তু সেটি ঘোষণা করছেন, যার কারণে এখানে রাতভর ধরে কিন্তু ফলাফল ঘোষণার পালাটি চলছে। এখন বর্তমানে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু এখানে রয়েছেন বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু প্রার্থী সমর্থকরা ফলাফল দেখছেন এবং তারা বিজয় উল্লাস করছেন। এবং সব মিলিয়ে যে ভোটের যে সারাদিন যে ভোট উৎসব চলেছে তার কিন্তু ফলাফলের মধ্য দিয়ে কিন্তু সেটি চূড়ান্ত হবে। এবং এখানে যে যারা প্রার্থী আছেন ব্রাহ্মণবাড়িয়ার 73 আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তিনি বিপুল ভোটের ব্যবধানে কিন্তু বিজয়ী হয়েছে। তবে এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ ফলাফলের তথ্য। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সারা দেশে ভোট গণনার খবর। বিভিন্ন আসনে এখনো ভোট গণনা চলছে। কিছু কিছু জায়গায় ভোট গণনা শেষে আনঅফিসিয়াল অর্থাৎ অনানুষ্ঠানিক যে ফল সেটিও কিন্তু ঘোষণা করা হয়েছে। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিএনপির যে নির্বাচনী কার্যালয় সেখানে সংবাদ সম্মেলন গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন যে প্রাপ্ত ভোটের হিসেবে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি। ভোটে কারচুপি এবং জালিয়াতিরও তিনি কিছু অভিযোগ করেছেন। আমরা একটু তার কথা শুনে আসি। বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার 2টি নির্বাচনী আসন বগুড়া 6 এবং ঢাকা 17-তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আরও অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে। যদি উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা 8, ঢাকা 11, ঢাকা 13, ঢাকা 16 সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে, বিলম্ব করা হচ্ছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনে আশাবাদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ নির্বাচনে ভোট দিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে তিনি আরও বলেন, আন্দোলনের শরিকদের সবাইকে নিয়ে একসাথে সরকার গঠন করবে এবং দেশ পরিচালনায় কাজ করবে বিএনপি। এ সময় দ্রুত ফল ঘোষণার আশা করে তারেক রহমান বলেন,
যে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে কোনো অসঙ্গতি হলেও ফল মেনে নেবে সব দল। ভোট গ্রহণ শুরুর আগে থেকে দেশি বিদেশি গণমাধ্যম, সাধারণ ভোটার, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সকাল 9:30টার কিছু পরে আসেন ভোট কেন্দ্রে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। উৎসব মুখর পরিবেশে সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান। পরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করা বিভিন্ন গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত 1 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। ভোট দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্র পরিদর্শনে বের হন তারেক রহমান। ঢাকার বেশ কয়েকটি স্থান ঘুরে পর্যবেক্ষণ করেন নির্বাচনের পরিস্থিতি। পরে গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, একটি দল কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে। ভোটারদের অংশগ্রহণে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। তারেক রহমান বলেন, ভোটের ফল প্রকাশে দেরি হওয়ার কোনো সুযোগ নেই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে ফল মেনে নেবে বিএনপি। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? সব দলই আমরা মেনে নেব, কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বড় কোনো দুর্ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ভোট গ্রহণ শেষে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং তিনি বলেন, সরকার গঠন করলে সকল দলকে সাহায্যকারী হিসেবে পাশে পাবে এমন প্রত্যাশাই করছে জামায়াত ইসলামী। রাজধানীর মগবাজারের ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, ফল ঘোষণাও নিশ্চয়ই সুষ্ঠু হবে। আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি হয় না। রাজনীতি যদি দেশের ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আজ নির্বাচন কমিশন কার্যালয়ে কথা বলেন এবং তিনি বলেন, ইসির সব ধরনের কষ্ট সফল হয়েছে। তিনি বলেন, নির্বাচনের মতোই স্বচ্ছ হবে ফল ঘোষণাও। এই দেশের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে যদি আপনি বিচার করেন, এটা একটা বেশ ভালো নির্বাচন হিসাবে এটাকে গণ্য করা যায়। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই, এটা 18 কোটি লোকের দেশ। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা কিন্তু অত্যন্ত ট্রান্সপারেন্ট থাকতে চাই, আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না। এই ইলেকশন
জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সময় টেলিভিশনের নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন নির্বাচন সময়ের 72 ঘন্টার যে বিশেষ সম্প্রচার আপনারা দেখছেন। আমরা এতক্ষণ বিভিন্ন জায়গা থেকে নির্বাচনের ভোট গণনার খবর জানিয়েছি। আমরা দু দলের যে প্রধান আছেন তাদের কথা শুনেছি, সিইসির কথা শুনেছি। এবার আমরা একটু যেতে চাই মাবরুর রশিদ বান্নার কাছে। তিনি আমাদের সাথে আছেন এবং তিনি ভোটকাস্টে তার অতিথিদের নিয়ে কথা বলবেন। আজকে সারাদিনের ভোট কেমন হলো, ভোট গণনা কেমন হচ্ছে এবং আগামীর সরকার আসলে কিভাবে পরিচালিত হতে পারে সে বিষয়ে অতিথিদের সাথে আলাপ করবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে সারাদিন উৎসব হলো, ভোট উৎসব। সেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 অনেক আকাঙ্ক্ষিত, সেটা আজকে আয়োজন হলো এবং সেটা নিয়ে কথা বলতে এসেছি ভোটকাস্ট অনুষ্ঠানে। আজকে আমার সাথে অতিথি আছেন ডক্টর আমিনুল ইসলাম, লেখক ও অ্যাক্টিভিস্ট, এবং আমার সাথে উপস্থিত আছেন নুরুজ্জামান কাফি, কন্টেন্ট ক্রিয়েটার ও অ্যাক্টিভিস্ট। আমিনুল ইসলাম ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। কেমন বুঝলেন সারাদিন ভোটকাস্ট, কেমন দেখলেন, সবকিছু কেমন লাগলো? না আসলে অনেক দিন পর ভোট হচ্ছে, দেশের মানুষ ভোট দিতে পারছে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। কারণ 17 বছর এক ধরনের ভোট মানে বিহীন আমাদের এই রাষ্ট্র চলেছে। সো সেই জায়গা থেকে আসলে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছে, সেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আমি নিজেও বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি। আমি ঢাকা 12-র ভোটার, সেখানেই আমার জন্ম বড় হওয়া। তো আমি বিভিন্ন জায়গায় দেখেছি এবং মানুষের উপস্থিতি দেখেছি এবং সেখানে আমি যেটা দেখলাম যে মানুষ বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছে। সুতরাং আমার মনে হয় অনেক দিন পর ভোট দেওয়ার ফলে যেটা হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে ভোট তারা দিতে চায় এবং সেটার এখন আমরা হয়তো প্রতিফলন দেখব বা দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। মানুষের উৎসাহ কেমন দেখলেন? মানুষের উৎসাহ তো আমি যে কয়েকটা জায়গায় গিয়েছি, আমি আবার অনেক জায়গায় ঘুরেছি, আমি তো দেখছি তারা উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে। কারণ আসলে কি যে দলই করুক তারা কিন্তু সবাই উৎসাহ উদ্দীপনায় ভোট তো দিতে চায়। তো আমরা তো সবাই ভোট উৎসাহ মানে আমি তো বেশ উৎসাহ সহকারে গিয়েছি, আমার পুরো পরিবারের সবাই গিয়েছে। তো আমরা তো উৎসাহ নিয়ে গিয়েছি, পুরো পরিবারে কেউ বাদ নেই, যারা ভোটার সবাই ভোট দিতে গেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন ভোটের টার্নআউট যদিও এখন পর্যন্ত বলা হয়নি কত পার্সেন্ট, কিন্তু আমি ধারণা করি যে মোটামুটি বেশ ভালো। আমার মনে হয় যে এটা 60-65% হওয়ার কথা এবং সেটা যদি হয় তাহলে সেটা যথেষ্ট ভালো একটা ভোটার টার্নআউট। তো সেই হিসেবে তো বলতে হয় যে এক ধরনের আনন্দ উৎসবের মাধ্যমেই মানে আমাদের ভোট যে কাস্টিং সেটা গেছে। এখন দেখার বিষয় যে রেজাল্টটা হচ্ছে এবং এরপরে রাজনৈতিক দলগুলো কিভাবে তারা আসলে এই আমাদের তো যেটা হয় আসলে ভোটে কেউ হেরে গেলে এক ধরনের কথা বলে, আবার জিতে গেলে এক ধরনের কথা বলে। সুতরাং এবং সেখানেও আবার সূক্ষ্ম কারচুপি বিভিন্ন রকম কথাবার্তা থাকে। তো সেই বিষয়গুলো নিয়েও হয়তো আমরা দেখতে পাবো এখন বা আমাদের। আমি কাস্টিং এর বিষয়টা কথা বলতে চাই, ভোট কাস্টের বিষয়টা। সেটা হচ্ছে আমরা দেখি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ওখানে ভোট কাস্টের কিন্তু 65%ই হয়, কিন্তু ওখানে কিন্তু আরো অনেক মাধ্যম আছে, ইমেলের মাধ্যমে, পোস্টাল ভোটে, বিভিন্ন ওয়েতে আপনি দিতে পারবেন, কিন্তু ওখানে 65% হয়। সেই তুলনায় তো আসলে বাংলাদেশে এটা বেস্ট ভালো একটা কাস্ট। অন্তত আমি যদি শেষ নির্বাচন বলি 2008 সালে, ওখানে 87% কাস্ট দেখিয়েছিল, যেটা অবিশ্বাস্য লাগে অনেক ক্ষেত্রেই। এবং অনেক কেন্দ্রে, অনেক জায়গায়, অনেক নির্বাচনী কেন্দ্রে দেখা গিয়েছিল 92 থেকে 94%। তাহলে কোনো কেন্দ্রে আসলে 120% হয়েছিল। তো 2008 সালের যে নির্বাচনটা ছিল, সেটা যে প্রশ্নবিদ্ধ, সেটা কিন্তু আজকে আবার প্রমাণিত হয় বলে মনে হয়। কি মনে হয় আপনার? না আসলে কি আপনার যখন 87 থেকে 90% ভোট কাস্ট হবে, এটা তো প্রায় অসম্ভব জিনিস। আপনার সবাই প্রায় ভোট দিতে চলে গেছে। 2008 এর লেজিটিমেসি নিয়ে কিন্তু কোশ্চেন উঠলো। হ্যাঁ, সেটার কোশ্চেন কিন্তু অলরেডি এখানে উঠে গেল এখান থেকে। আর 60-65% এটা আসলে একটা স্ট্যান্ডার্ড। আপনি যদি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় দেখেন স্ট্যান্ডার্ড। আমাদের কিন্তু এবার পোস্টাল ব্যালটে ভোট ছিল স্বল্প কিছু মানুষের জন্য, যেমন বিদেশে যারা থাকে তাদের ছিল। এটা প্র্যাকটিসের বিষয়টা তো আমরা তো অভ্যস্ত ছিলাম না। আমরা তো এটাতে অভ্যস্তও না, ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে আস্তে আস্তে আমার ধারণা যে আস্তে আস্তে এমনও হবে, যেমন ধরেন আমি বিদেশে থাকি, সেখানে আমি যে দেশে থাকি সেটা তো প্রথম কান্ট্রি যারা কিনা সর্বপ্রথম পৃথিবীতে জাতীয় নির্বাচনে অনলাইনে ভোট দিয়েছে 2005 সালে। সুতরাং আমরা হয়তো একসময় আস্তে ধীরে ওই জায়গাতে যাব, সেটা সময় লাগবে। আমার ওভারঅল যেভাবে মনে হয় ভোট কাস্টিং এর ব্যাপারটা যদি দেখেন, কাস্টিং যদি 60%ও যদি হয়, আমি বলবো যে আমাদের মানে এক ধরনেরই ছিল। দেখবেন আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে মানে বিশেষ করে আমাদের যারা বুদ্ধিজীবীরা আছে তারা বিভিন্ন রকম প্রেডিকশন করেছিল, না কেউ মনে হয় ভোটে যাবে না, এই অমুক দল নাই, 40% 50% তারা বোধ হয় অনেক, আমার তো মনে হয় তারা হতাশ হলো। তারা যে ভুল ছিল স্যার, ভোট দিবেন না, উনি কোনোভাবেই দিবেন না, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা কোনোভাবেই হবে না, তারা অনেক হতাশ হলেন। তারা তো মনে হয় ভীষণ হতাশ হলেন। কারণ যদি 60-65% হয় ভোটার, ধরেন 65% আমি যদি ধরি, তাহলে তো বোঝা যাচ্ছে যে মানে
ওনারা যে প্রেডিকশন করেছেন সেটা সম্পূর্ণরূপে ভুল। ওনারা বলতেছেন যে দেশের 50% মানুষকে নাকি বাদ দিয়ে ভোট হচ্ছে। তাহলে 65% হয় কি করে? তাই না? হুম। সুতরাং এগুলো তো চিন্তার বিষয় আছে। আমি তো মনে করি যে এই ভোটটা যে হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং আপনি একটা ইস্যু কিন্তু আপনি দেখতে হবে ভোট কাস্টিং এর ব্যাপার। বাংলাদেশের ইতিহাসে এরকম ভোট হয়েছে কিনা যেখানে কোথাও কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি। কিন্তু মানে কোনো আমরা বলতে পারি কেউ নিহত হয়নি। কোনো ২০২৪ সালে যেটা নিহত হয়নি। আমিডামি নির্বাচন ছিল সেখানেও সেখানেও কিন্তু অনেক নিজেরা অনেক নিজেরা নিজেরা মারামারি মারামারি করছে রাইট? ওরা। সেটা এবার কিন্তু সেরকম হয়নি। হ্যাঁ, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু কেউ নিহত হয়নি। বড় কোনো রকম সংঘর্ষের ঘটনা আমরা দেখিনি। হ্যাঁ, ছোটখাটো কিছু এত এত ১৮ কোটি ২০ কোটি মানুষের একটা দেশ, ১২ কোটির উপরে ভোটার। সেখানে ছোটখাটো ২-৪ টা ঘটনা যদি ঘটে বিচ্ছিন্ন, ঠিক আছে। ভোট কাস্টিং এর ব্যাপারটা আমার মনে হয়েছে যে এটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং নিরাপদে মানুষ একটা আনন্দের সাথে ভোট দিয়েছে। এখন ভোট গণনা চলছে। আমরা এখনো জানি কিছু আসছে। দেখা যাক কতদূর কি হয় আমরা তো দেখতে পাবো সেটা। ফাইনালি যেহেতু এখন আমরা সব রেজাল্ট পেয়ে যাই নাই, তো হ্যাঁ। সেহেতু কাউন্টিং চলছে। ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা সাকসেস আমরা হিসেবে কাউন্ট করতে পারি। আমরা কাউন্ট করতে পারি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, তাদের সবারই আসলে এটা সাকসেস হিসেবে আমরা দেখতেই পারি। এবং সবচেয়ে বড় সাকসেস দেখতে পারি বাংলাদেশের স্বাধীনতাকামী এবং বাংলাদেশের যেই সাধারণ জনগণ এবং জুলাই আপরাইজিং এ যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদেরও একটা বিজয় হিসেবে আমরা দেখতে পারি। অ্যাবসলিউটলি। কারণ হচ্ছে কি দেখেন আমরা তো আসলে কি হয় জুলাই আন্দোলনটা হয়েছে মানুষ আসলে কি অনেক কিছুর কারণেই আপনি বলতে পারেন যে এই আন্দোলনটা হয়েছে। আমাদের এক ধরনের শোষণ ছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না, গুম খুনের ব্যাপার ছিল। সবচাইতে যেটা বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে দীর্ঘ লম্বা সময় মানুষ ভোট দিতে পারেনি। হুম। আমরা সেখানে আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়েছে, আমির ভোট হয়েছে। সুতরাং ভোট দেওয়ার আগে ব্যাপারটাই ছিল ১৫৩ না। সিট ঘোষণা করা হয়েছে। হয়ে তারপরে গেছে এবং মানে মানে ওগুলো কোনো নির্বাচন ছিল না। ওগুলো ছিল প্রহসনী নির্বাচন। সুতরাং সেই জায়গা থেকে আমরা যে এই জায়গায় এসে পৌঁছেছি, সে জায়গার কৃতিত্ব তো অবশ্যই দিতে হবে আপনাকে ইন্টারিম গভর্নমেন্টকে এই কৃতিত্ব যদি আপনি না দেন, দিতে হবে। তাহলে এটা আসলে অন্যায় হয়ে না, যায়। সুতরাং অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এটা দিতে এখানে একটা হবে। বিশাল সাকসেস আমি মনে করি তাদের যে তারা তাদের কথা রেখেছেন। কাফি ভাইয়ের কাছে আসতেছি। ভাই আপনাকে তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনে এবং আপনি বেশ ভোকাল। বাংলাদেশের যখনই ক্লান্তি লগ্নে যে কোনো একটা সিচুয়েশন তৈরি হয়, পলিটিক্যাল যে কোনো সিচুয়েশনে আপনি কথা বলেন আমরা দেখেছি বিভিন্ন সময়। তো ওভারঅল কি মনে হলো? কি বুঝলেন? আজকে সারাদিন কেমন দেখলেন? এবং ওভারঅল এই কয়দিন কি দেখলেন এবং আজকে এসে কি বুঝলেন? রাইট। আমার কাছে ভোটের যদি কথা বলেন যে আসলে ভোট হয়েছে কি হয়েছে না, একটা কথা আছে যে ইউনূস সরকার নির্বাচন দিবে না, হবে কি হবে না এরকম একটা ব্যাপার ছিল। তো আমি একটা ভিডিওতে দেখেছি যে বাহরাইন থেকে হাসনাত আব্দুল্লাহকে ভোট দেওয়ার জন্য শুধু বাংলাদেশে চলে আসছে একটা মানুষ, শুধু ভোট দেওয়ার জন্য। আচ্ছা। তো এটার উপর বিশ্লেষণ করে আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশের মানুষের এই নির্বাচনের উপরে কতটুকু আস্থা, বিশ্বাস, ভরসা আছে সেটা এখানে শেষ হয়ে যায়। হুম। আর আমি এই সংসদ ভবনের সামনে মানে এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, তো আমার দূরত্ব ৩৮২ কিলোমিটার দূর থেকে আমি এখানে আসছি কলাপাড়াতে ভোট দিয়ে? ভোট দিয়ে রাইট, ভোট দিয়ে আমি। হ্যাঁ, বাহ! তো আমার আসার পথে কয়েক ধাপে সেনাবাহিনীর সম্মুখীন আমাকে হতে হয়েছে। তো আমি জাস্ট তাদেরকে বলেছি যে সময় টেলিভিশনে আমার লাইভ প্রোগ্রাম আছে, আমি সেখানে যাব। তো ওনারা আমাকে কাফি ভাই বলে আমাকে আর কোনো কিছু চেক করলো না, আমার গাড়িটা খুললো না, কোনো কিছু করলো না। আমি তাদের যে একটা ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা জায়গাটা দেখলাম, আমি জাস্ট মানে তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা বেশ পরিশ্রম করেছেন আজকে সারাদিন। অনেক এই কয়েকদিন যাবতই করেছেন বেশ। একদম হুম। অনেক পরিশ্রম এবং লাস্টে আমি একটা ভিডিও দেখেছিলাম, ওটাকে দেখেছিলাম যে মানে হচ্ছে দলের নাম নিচ্ছি না, ওই লোককে হচ্ছে পানিশমেন্ট দিচ্ছে। সে ভোট গণনার পরে ভোট কেন্দ্রে গিয়েছে। আচ্ছা। এখন ওখানে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সে কোনো দল মত কিছু দেখে নাই। সে দেখছে মানে তুমি বেআইনি করছো, মানে তুমি ফল্ট করছো। তুমি কোন দলের ইট ডাজন্ট ম্যাটার। তুমি ভোট গণনা হওয়াচ্ছে, তুমি তোমার নেতার পাওয়ার, পেশি শক্তির পাওয়ার, জনবলের পাওয়ার দেখায় তুমি কেন ঢুকছো? এটা তো আইনের ভিতরে নাই। হুম। তো এটা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা যেটা আমরা ভাইয়া দেখেছিলাম, আপনিও স্বচক্ষে দেখেছেন, আমরা জুলাই আগস্ট আন্দোলনের পরে যেটা দেখেছিলাম, আমরা যখন সেনাবাহিনীর খুব মারমুখী পদক্ষেপ দিয়েছিলাম তখন আমরা রাজপথে কিন্তু এটা বলেছিলাম যে এই মুহূর্তে দরকার বাংলাদেশ সেনাবাহিনী সরকার। ওই সময় ওই সময়টায় সিচুয়েশন কন্ট্রোল করার জন্য। তো তারাও আমাদের সাথে ছিল। তো ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীও আমাদের পক্ষে কাজ করেছে এবং বাংলাদেশের মানুষকে যদি সেনাবাহিনীর পক্ষে না আসতো আরো মানুষের জীবন যাইতো। তো অলওয়েজ আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট, ভালোবাসা দিতে হবে। তারা আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে, এটার জন্য চিরকৃতজ্ঞতা। এবং লাস্টে যখন একটু ঢাকা ৮ আসনে এখনো আমরা রেজাল্ট পাচ্ছি না, তো ওখানে একটু আমরা অভিযোগ শুনতে পাচ্ছি যে ভোট মানে হচ্ছে দেওয়া মানে ফলাফল দেওয়া হচ্ছে না। হুম। আবার কারো স্ত্রী এসে বসে আছে, ভোট গণনা দেখছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা। তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আসলে এটাও চাওয়া পাওয়া থাকবে যে শুধু ভোট দেয়া
এবং ব্যালট বক্সে ঢুকানো পর্যন্ত আপনাদের দায়িত্ব না, ওটা গণনা করে মানুষের কাছে, কাউন্টটা জাতির কাছে সত্যটা, সে যেই হোক ডাজন্ট ম্যাটার, যেটা সত্য সেটাই আমরা চাই। আমরা চাই না যে আমার লোকে হতে হবে, আমরা চাই না ইয়েস মানে ইয়েস, নো হলে নো। এটা আমরা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চাই যে এই দেশটাকে আমরা যেরকম ভালোবাসি, বাংলাদেশ সেনাবাহিনী তারা আমাদের চেয়েও বেশি পরিশ্রম করে ভালোবাসে। সো অলওয়েজ তাদের সম্মান এবং ওই চাওয়া পাওয়াটা সবসময় থাকবে যে ভাই আপনি মানুষকে নিশ্চয়তা দিচ্ছেন যে ভোট দিতে, কিন্তু গণনার পর রেজাল্টটা, সত্য রেজাল্টটা বের করে দেওয়ার দায়িত্বটাও আসলে আপনাদের আছে। তো এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অলওয়েজ ভালোবাসা। আর যারা বলবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা হচ্ছে না, এই যে ভাইয়া বললেন যে 60% বা 65%, এখনো আমরা জানি না এখানে যদি কিন্তু নাই, এখানে আসলে ভাই স্বৈরাচার সরকার ওই জুলাই আগস্ট আন্দোলন থেকে অনেক প্ল্যানিং করছে, অনেক মাস্টার প্ল্যানিং করছে, কিন্তু কোনো কিছুতেই জিততে পারে নাই। তা আসলে সত্য জিনিসকে তো সাকিব খানের একটা ছবি দেখছিলাম, পিয়া আমার পিয়ার ভিতরে মনে হয় যে মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। তো ব্যাপারটা হচ্ছে ওইরকম আর কি, যে আসলে স্বৈরাচার সরকার সে যতই পেশি শক্তি দেখাক, আসলে বাংলাদেশের মানুষের যেই আজাদির যে একটা ইন্সপিরেশন, যে ইনকিলাব জিন্দাবাদের মানে বিপ্লবীরা যে দীর্ঘজীবী হবে, এইটার যে একটা ধাস ইন্সপিরেশন এনার্জি যে হচ্ছে, এটাকে থামানো যাবে না। আপনি দেখেন হাসনাত আব্দুল্লাহ, আপনি মনে করেন হাসনাত আব্দুল্লাহ 11 দলীয় সরকার গঠন না করলো, হলো না, আসন পেল না, এক হাসনাত আব্দুল্লাহকে আপনি সংসদে পাঠান না, বাকি হচ্ছে হাদি ভাই বলে গেছে যে আমি হাদি যদি ঢাকায় এক আসন থেকে সংসদে ঢুকতে পারি, বাকি 299 জনকে দৌড়ের উপরে রাখবো। এক হাসনাত আব্দুল্লাহকে আপনি ঢুকান, আপনি নাহিদ ইসলামকে দেন, দেখবেন এক মামনুনুল হককে ঢুকান, দেখবেন দুর্নীতি কমে যাবে। আমরা দিন শেষে আসলে আমাদের দেশের শান্তিটা চাই। নির্বাচন আপনি একটু মনে হয় কাউকে সাপোর্ট করতেছেন, একটু এইভাবে শোনা যাচ্ছে। আমরা আসলে যাই এমন একটা জায়গা থেকে কথাটা বলতে, যেটা আসলে দর্শক আমাদের কাছে এক্সপেক্ট করে, আমরা একটু নিউট্রাল জায়গা থেকে কথা বলি। আমি এখানে এটা বলি যে হচ্ছে, আমি অলওয়েজ বলি যে ভিপি নূরকে আমি গুরু বলি, কারণ 2018 সাল থেকে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে আসছি। তিনি কিন্তু হচ্ছে বিএনপি থেকে মানে মনোনীত হয়ে ট্র্যাক মার্কা নির্বাচন করছেন। আমি আজকেও তাকে নিয়ে পোস্ট করেছি যে গুরু অভিনন্দন, সংসদে পাঠালাম। তো উনি হচ্ছে 11 দলে, আবার যিনি আপনি কি ওনার এলাকায় ভোট দিয়েছেন? না, ওনার হচ্ছে 3-এ, পর্তুগাল 3-এ, আমার হচ্ছে 4-এ, পাশাপাশি। আচ্ছা। তো ওই 18 সালে টিএসসিতে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে আসছি, ওই জায়গা থেকে একটা ভালো সম্পর্ক। তো উনি দেখেন ওনাকে বিএনপি বলা যায়, কিন্তু মানে বিএনপির মনোনীত না, উনি অবশ্যই জোটের রাইট। তাকেও কিন্তু আমি সাপোর্ট করছি। আমি আসলে ভাইয়া যেটা বলেন যে কাফি তুমি আসলে কোনো কাউকে সাপোর্ট, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশকে ভালোবাসবে, যাকে দ্বারা বাংলাদেশ বেনিফিটেড হবে, যাকে দ্বারা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, জানমালের নিরাপত্তা পাবে, যাকে দ্বারা হাদির বিচার নিশ্চিত হবে, আমি আসলে তার পক্ষে। তাহলে আমি তো বলতে পারি হচ্ছে, ধরেন যদি আমরা বলি জাতীয়তাবাদী দলের থেকে হুম্মাম কাদের ভাই, তারপরে আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই, পার্থ ভাইকেও আমি অভিনন্দন মানে জানাই। না, ওনারা তো হাবিব ভাইরা, ওনারা তো আসলে হাদির বিচারটা নিয়ে কথা বলবেন, এই বিষয়ে তারা একদম ডাইরেক্ট কথা বলেছেন বিভিন্ন জনসভায়, বিভিন্ন পথসভায়, সব জায়গাতে। তো সেটা নিয়ে কি বলবেন? না, আমি এটা আসলে ভাই বলা উচিত, এইভাবে আমরা নতুন বাংলাদেশে এসে যদি একটা মানুষ সে তাকে দিবালোকে আমাদের বাংলাদেশে গুলি করে মেরে ফেলে, আপনি জিন ভূতে অলৌকিক আল্লাহ তাআলার প্রদত্ত শক্তিতে এসে তাকে গুলি করে নাই, একটা মানুষ তাকে গুলি করে মেরেছে, এটার নথি আছে, এটার প্রশাসন আছে, এটা চাইলে খুঁজে বের করা সম্ভব। তো এটাকে যদি আমরা সাপোর্ট করি, এটাকে যদি আমরা এটার দিকে না তাকাই, তাহলে এইরকম খুন তো আরো হবে। তাহলে আমরা আর কত জীবন দেবো এই বাংলাদেশের জন্য? এই বাংলাদেশের জন্য তো আমাদের আর জীবন দেওয়া, এই বাইরের দেশে তো এরকম জীবন দেওয়াদের খেলা নাই ভাই। তাহলে আপনার কত জীবন দেবো এই দেশের জন্য? আমরা এক হাদি দেখেন ভাই, একটা মানে কথা বলি নিজস্ব মস্তিষ্ক থেকে, এই যে নির্বাচনে যে তরুণ প্রজন্মের যে একটা ব্যাপার চলে আসছে, এনসিপি থেকে হোক, জোট থেকে হোক, আগামী নির্বাচনে দেখবেন হিউজ পরিমাণ তরুণ আসছে। কারণ কথা আছে যে রাজমিস্ত্রি ছেলে সংসদে যাবে, হাসান আব্দুল্লাহ মানে রাজমিস্ত্রির ছেলে হলে অসুবিধা নাই, আপনি সৎ থাকেন, নৈতিকতার পথে হাঁটেন, মানুষের সেবা করেন, মানুষ আপনাকে ভোটের খেলায় দেখাই দেবে, খেলা যে কোন লেভেলে চলবে ওটা মানুষ দেখাই দেবে। এখন আসেন পয়েন্টে, যে হাদি ভাইয়ের মতো পার্সন যদি বেঁচে থাকতো, তাহলে আরো প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা ইন্সপিরেশন পেত যে হাদি মাদ্রাসায় পড়ছে, এনএস কামিল মাদ্রাসায় পড়ছে জালকাঠিতে, তো সেখানে পড়ে এসে সে দাঁড়িয়ে আছে, টুপি আছে, মানুষের সাথে মিশে যাচ্ছে, কেউ কোনো জায়গা থেকে টাকা নিচ্ছে, কেউ কারো নির্বাচনের জন্য পকেটে টাকা ভরে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো হাদি বেঁচে থাকলে মনে হয় আরো হতো। তো এখনো আশাবাদী যে আমাদের ভাইয়েরা যে সংসদে যাচ্ছে, তো আগামী প্রজন্ম আসলে আরো এগিয়ে আসবে। তো ইয়ং প্রজন্ম আসলে আমার মনে হয় যে আমাদের দেশটা এগিয়ে যাবে। ওই যে আমরা বলি যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সত্যি আসলে আমার কাছে মনে হয় যে আমার দেশটা সত্যি সোনার দেশ হবে, ডিজিটাল দেশ হবে। চমৎকার, খুবই সুন্দর করে বললেন উনি, ভালো লাগলো। তরুণদের কথা বলছিলেন, তো আপনিও, আমি যেটুকু জানি যে আপনি তরুণদের পালস বুঝে কথা বলার চেষ্টা করেন খুবই, একজন অ্যাক্টিভিস্ট হিসাবে, একজন কলামিস্ট হিসাবে, একজন লেখক হিসাবে, যেভাবে বলি।
আহ, তো আপনার কি মনে হয় এবার তরুণদের পার্টিসিপেশন কেমন ছিল এবার নির্বাচনে, এবং ওভারঅল আপনার কি মনে হলো তরুণদের পার্টিসিপেশন থেকে যে তরুণদের আশা আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন হলো? দেখুন, একটা ব্যাপার হচ্ছে ভোটটা যে হয়ে গেল সেটা তো তরুণদের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন। তো সেই হ্যাঁ। জায়গাটা তো অবশ্যই একটা মানে আমি যদি বলি যে সেটা সফল। কিন্তু আবার আরেক দিক থেকে যদি দেখেন সেটা হচ্ছে যে তরুণরা কি চায়? তরুণদের ভাষাটা পড়তে পারার যে ব্যাপারটা। যেমন ধরেন আমার নিজস্ব, আপনারা যেমন কথা বলছিলেন যে দলীয় ব্যাপার বা পছন্দের ব্যাপার, যে একটা যদি আমরা একটা নিরপেক্ষ জায়গা থেকে কথা বলি। কারণ আমার নিজস্ব কিন্তু এক ধরনের আমার একটা আইডিওলজি আছে। এবং সেই আইডিওলজিটা একটা দলের সাথে অ্যালাইন করে। ভোট যেহেতু এবং দিয়েছেন সে তো ভোট থাকতেই তো পারে। হ্যাঁ, সেটাই দিয়েছি, সেটা একটা দলের সাথে অ্যালাইন করে এবং সেই দলটা হয়তো ক্ষমতায়ও যেতে পারে। কিন্তু আবার একই সাথে দেখেন আমি কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে জিতেছে সেটার জন্য আমি নিজেই পোস্ট করেছি। আজকে আমি আমার ফেসবুকে পোস্ট করেছি এবং আমি এটা বলেছি যে একজন রাজমিস্ত্রির ছেলে যে যাচ্ছে এটা হচ্ছে শুরু। এই যে আমাদের যে এলিট তন্ত্র, বুর্জোয়া তন্ত্রের একটা ব্যাপার, সেটা শুরু। অর্থাৎ আসলে হয় কি যে তরুণদের ভাষা বুঝতে পারা বা তরুণরা এখনই বিজয়ী হয়ে যাবে। উনি হাদির কথা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হাদির যে ব্যাপারটা। মানে কি হাদি থাকলে আমি ধারণা করি নাসিরও জিতে যেতে পারে। আমরা জানি না এখন নাসিরের ওই আসনে কি হবে। আমরা তো জানি না। দেখা যাক সেখানে কি হয়। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তরুণরা এইবার কিন্তু উঠে এসছে। যেমন ধরেন হাসনাত কিন্তু জিতেছে, নাহিদ জিতেছে, হান্নান মাসুদ জিতেছে, ওই রংপুর থেকে আক্তার জিতেছে। এরা তো তরুণ প্রজন্মের প্রতিনিধি। এরা তো ওই জুলাই আন্দোলনের প্রতিনিধি এবং ওরা সম্মুখ সারির যোদ্ধা। তো তারা তো জিতে এসছে। মানুষের ভোটেই জিতে এসছে এবং ওরা অনেক তরুণ। সুতরাং সেদিক থেকে আমি দেখি যে অবশ্যই তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসছে এক ধরনের ওরা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল। কিন্তু হয়তো যেভাবে হয়তো তারা ভেবেছিল, তরুণ প্রজন্ম তারাও তো একটা দল করেছে। তাদের একটা দল আছে, তারা একটা জোট করেছে। সেভাবে তারা হয়তো ভেবেছিল তারা ক্ষমতায় যাবে। সেভাবে কতদূর হয় কি হয় না আমাদেরকে এটা এখন অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে হয়তো বা নাও হতে পারে। যদি না হয় তাহলে এখানে হতাশ হবার কিছু নেই। কারণ হচ্ছে যে এই যে পথ চলাটা শুরু হলো ওদের, সেটা ভবিষ্যতে দেখবেন যে একসময় এই তরুণরা আমাদেরকে নেতৃত্ব দেবে। তারা একসময় প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, বড়, বড় মন্ত্রী হবে, আমাদের দেশকে পরিচালনা করবে। সুতরাং একদিনে তো আসলে আপনি সমাজ সংস্কারও করতে পারবেন না, রাষ্ট্র সংস্কারও করতে পারবেন না, পুরো রাষ্ট্রটাকে চেঞ্জও করতে পারবেন না। সুতরাং সেটার জন্য আমি মনে করি এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে ওদের জন্য বা উনাদের জন্য, সেক্ষেত্রে আমি এটাকে এক ধরনের বিজয় হিসেবে দেখি। এখন এটাকে একেকজন একেকভাবে ইন্টারপ্রেট করবে। কারণ এখানে পলিটিক্স আছে কিন্তু। Yeah. এই পলিটিক্স এর জায়গা থেকে যদি দেখেন সেখানে অনেকে বলবে না আমার আশা আকাঙ্ক্ষার জায়গা পূরণ হয়নি। ওখানে সেটা হয়েছে, সেখানে হয়েছে। সেগুলো তো সেই পলিটিক্স এর ঊর্ধ্বে ইটস আ উঠে পার্ট যদি অফ বলি, ডেমোক্রেসি হ্যাঁ, যে আপনি সবসময় জিততে হ্যাঁ, পারবেন না। আপনি তো সবসময় জিততে পারবেন না। ডেমোক্রেসির ব্যাপারটাই এরকম, হারটাও তাই না? প্রসেস। এবং এই যে ডেমোক্রেসির যে ব্যাপারটা সেখানে না, যেমন ধরেন আমি বলি আমার হার্ট, আমি আমি জানি না আপনাকে আমি বলছিলাম যখন আমি এখানে আসি আমার তুলির জন্য ভীষণ খারাপ লাগছে। ঢাকা ১৪ ঢাকা আসনে 14 আসনে তুলি যে এটা কি অফিশিয়াল সানজিদার হয়েছে তুলি এখন পর্যন্ত? মানে আনঅফিসিয়ালি ডিক্লেয়ার্ড হয়েছে এবং সানজিদা তুলি যিনি মায়ের, সানজিদা ইসলাম তুলি। হ্যাঁ, সানজিদা ইসলাম তুলি, সে কিন্তু আমার মানে কি আমার এলাকার মেয়ে, কন্যা যেভাবেই বলেন। এবং আমি ছোট বোন জন্য বলবো আমার চেয়ে বয়সে ছোট, আমার বয়স ৪৭, তার আরো বয়স কম। আম আমার ওর জন্য খুব খারাপ লাগছে। আমার বারবার মনে হচ্ছে যে বিএনপি দলটা যদি ওকে ১২ থেকে যদি দিত, তাহলে হয়তো আ সে জিতেও আসতে পারত। তাকে তার বাবার আসন মানে তার যেখানে তার জন্ম বড় হয় সেখানে না দিয়ে তার শ্বশুরবাড়ির ওখানে দেওয়াতে হুম। এক ধরনের মনে হয় হলো। আমার কিন্তু ওর জন্য খারাপ লাগছে। ভীষণ রকম খারাপ লাগছে। আমি মানে আমার এই খারাপ লাগাটা বুঝাতে পারব না। মানে এমন একটা চমৎকার মেয়ে মানে সংসদে গেল না। সুতরাং আপনি যে মানুষ দেখে, দেখে যে ভোট দেওয়ার যে ব্যাপারটা আছে, সেটাও কিন্তু এবার কিছুটা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন রুমিন ফারহানা, তাকে কিন্তু বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি এবং বহিষ্কার করা হয়েছিল। সে কিন্তু তার আসনে এগিয়ে আছে এবং আমি যতদূর জানি বেসরকারিভাবে বিপুল ব্যবধানে সে বোধহয় বিজয়ী হতে চলেছে। সুতরাং হয় কি যে আমাদের যেমন পছন্দ আছে না একটা দল, প্রত্যেকেরই তো আছে। আপনারও থাকতে পারেন। আমরা ভোট অফ দেই, কোর্স। আমাদের দল মতের পাশাপাশি প্রত্যেকেরই আছে এবং আমাদের মতাদর্শ মিলতে নাও পারে। কিন্তু এই যে মানুষগুলো যে দেখার যে ব্যাপারটা, কিছু মানুষ আপনাকে পথ দেখাবে এবং আপনি তার দিকে দেখে এক ধরনের আদর্শ, জীবন আদর্শ ধারণ করবে। আমি আপনার কথা বলি। যেমন ধরেন আমি আসলে প্রকাশ্যে এখন বলেই দিচ্ছি। আমি বলতে চাই না মানুষ যেন বুঝে। যেমন ধরেন আম বেগম খালেদা জিয়া। জি। আমি কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখি জাতীয়তাবাদী বিএনপিকে পছন্দ রাজনীতির যে করেন। ব্যাপারটা আমি বিএনপিকে পছন্দ করি।
বেগম খালেদা জিয়া এখন নেই, কিন্তু আমি এই মানুষটাকে দেখে জি পছন্দ বা এই জাতীয়তাবাদী রাজনীতিকে আমার মনে হয় পছন্দ করি। বেশিরভাগই তাই। হয় কি তাহলে আমি যেটা উদাহরণটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে কি, ওই যে আপনি আইডিয়ালাইজ করেন না মানুষকে, আপনি তাকে দেখে আইডিয়ালাইজ করেন এবং সেটা ধারণ করার আপনি চেষ্টা করেন। এখন আমি বেগম খালেদা জিয়াকে কেন দেখি, কারণ আমি দেখলাম এই মানুষটা তার পুরো জীবন মানে কখনো দ্বিচারিতার মাঝে ছিলেন না। আপনি কোনো এবং কখনো কোনো আলোচনায় কোনোদিন দেখবেন না তিনি কোনো খারাপ শব্দ ব্যবহার করেছেন। আমি সমাজবিজ্ঞানের শিক্ষক, আমাদের তো ল্যাঙ্গুয়েজ ডিসকোর্স পড়াতে হয়। জি আমি প্রচুরভাবে আমি অনেক ওনার বক্তৃতা শুনেছি, অনেক কিছু শুনেছি। এই যে ব্যাপারটা আমি ওনাকে দেখে আইডিয়ালাইজড হলাম, তাই তো? এখন অনেকে হয়তো হাসনাতকে দেখে আইডিয়ালাইজ হোক, তার জন্য সেটা ভালো হতে পারে না। অনেকে হয়তো হাদিকে দেখে হবে, সেটা তাদের আদর্শ। প্রত্যেক মানুষের আদর্শ আলাদা হবে, সে দেখে তার মতো করে হতে চেষ্টা করবে। সুতরাং এই যে ব্যাপারটা বললাম, এখন তুলির মতো একটা মেয়েকে বিএনপি সংসদে নিতে পারলো না। আমি যে বিএনপির হয়তো বিজয় হবে, আমি জানি না হবে কিনা, আমার বলা ঠিক না, কিন্তু আমি দেখে মনে হচ্ছে একটা মানে ওদের এখন হয়তো যে এই পোলিং যে আমরা পোলিং দেখতে হ্যাঁ। পাচ্ছি বা এখন যে রেজাল্ট দেখতে পাচ্ছি বিএনপি বিজয় হবে, আমি হয়তো আনন্দিত হব, কারণ আমি যেহেতু বেগম খালেদাকে পছন্দ করি, কিন্তু আমি এতে খুশি না। আমার মন খারাপ, কারণ আমি আসলে চাচ্ছিলাম যে আমার পছন্দের যেই প্রার্থী সে সংসদে যাক, এবং বিএনপি থেকে যদি বলেন আমার সবচাইতে পছন্দের প্রার্থী ছিল তুলি, এবং সে তো সংসদে যাচ্ছে না। সুতরাং আমার মন খারাপ। এই এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি আমাদের যেটা হয়, তুলিয়াপার একটা সংগ্রামের ইতিহাস আছে। তার একটা তিনি তার ভাইকে দেখুন হারিয়েছেন, তার সঙ্গে মায়ের ডাকের একটা বিশাল রোল মায়ের ছিল ডাকের ব্যাপার আছে, এবং আমি জুলাই আন্দোলনের সময় নিজে গুম হয়েছি 3 ঘন্টার জন্য। সুতরাং আমি অনুভব করতে পারি সেই গুম হওয়ার অনুভূতিটা কেমন। আমি আমার ব্যক্তিগত ব্যাপার এখানে বলতে আসিনি, তো বলবো না। কিন্তু এই মেয়েটা তো ওই দীর্ঘ সময় ধরে এই ফাইটটা করে এসছে। সেই জায়গা থেকে আমার মধ্যে একটা ভীষণ কষ্ট লাগা কাজ করছে। গতকাল আমি নিউজ 24 এ ছিলাম, আমাকে সে ফোন দিয়েছে, বলছে ভাইয়া দোয়া করেন। আমার কাছে খারাপ লেগেছে তাকে, আমার কাছে মনে হয়েছে কিছু ক্ষেত্রে তাকে হারানো হয়েছে। কেন যে ওখানে একটা বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেল তার দল থেকেই। এই মানুষটার তো আসলে সংসদে যাওয়াটা উচিত ছিল বলে মনে হয়। তার মানে এই না যে জামাতের প্রার্থীকে আমরা জামাতের প্রার্থীকে ছোট করছি, তিনি ব্যারিস্টার আরমান নিজে অত্যন্ত সম্মানিত মানুষ, সেখানে গুম হয়েছিলেন। আমি তাকে ছোট করছি না, তিনি অত্যন্ত মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট, তিনি জিতেছেন, তাকে অভিনন্দন। আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি, দেখুন আপনি যদি দেখেন না, আপনি হয় কি যে এখন অনেক হয়তো আনন্দ করবে, মিছিল করবে, আমি বলি কি যে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এই জায়গাটায় ফিরবো। আপনি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টে ছিলেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক একটা বিরতিতে যাব ভোটকাস্টের অনুষ্ঠান থেকে, তারপর আবার ফিরবো।